একটু একা হয়ে বসুন আর সাউন্ডটা কমিয়ে রাখুন, কারণ আজ যে কথাগুলো বলবো সেগুলো নিজের সাথেও হয়তো আগে কখনো বলেননি। আজ আমি মৌমিতা আমার জীবন থেকে তুলে ধরা এমন একটা অধ্যায় আপনাদের সামনে রাখব, যা হয়তো অনেকেই মনের গভীরে লুকিয়ে রাখেন, কিন্তু সাহস করে মুখ ফুটে বলতে পারেন না। চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার জীবনে এমন কি কোনো নিষিদ্ধ টান ছিল যা সমাজের সব বেড়াজাল পেরিয়ে যেতে চেয়েছিল? এমন কোনো গভীর অনুভূতি যা একই সাথে মধুর এবং ভয়ঙ্কর, যার পরিণতি হতে পারে সব হারানোর ভয়? আজ আমি ঠিক সেই অনুভূতির কথাই বলবো। আমার এই গল্পটা হয়তো অনেকের কাছে অন্যায় মনে হবে, আবার অনেকে হয়তো আমার পরিস্থিতিটা বুঝেও ফেলবেন, কিন্তু যা হয়েছে, যা অনুভব করেছি, সে সবই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমার এই উন্মুক্ত স্বীকারোক্তি শোনার আগে মনে রাখবেন, জীবন বড়ই অদ্ভুত, আর মানুষ আরও বেশি জটিল। এখনও মনে আছে সেই সময়টা যখন আমি সদ্য বিবাহিতা হয়ে এসেছিলাম পূর্ব বর্ধমানের একটা ছোট গ্রামে। গ্রাম বাংলার সাদাসিধে পরিবেশ আর চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। বরের বাড়ি এসেছিলাম একরাশ স্বপ্ন আর এক অজানা ভয়ে ভরা মন নিয়ে। শাশুড়ি, শ্বশুর, দেওর সবাই ছিলেন, কিন্তু আমার বর মানে রাহুলের দাদা ব্যবসা নিয়ে এতই ব্যস্ত থাকতেন যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। শারীরিক নৈকট্য থাকলেও মানসিক বোঝাপড়া বা আবেগ খুব একটা ছিল না। গ্রামের বাড়িতে সারাদিন সময় কাটানো, রান্নাবান্না আর টুকটাক গল্পের মধ্যেই দিন কাটত। আমার চেহারা কথা বলতে হলে আমি বরাবরই একটু স্বাস্থ্যবতী ছিলাম, কিন্তু আমার একটা গঠনগত আকর্ষণ ছিল। কোমর থেকে শুরু করে নিতম্ব পর্যন্ত একটা বাঁক, যা অনেকেই দেখত। পরনে সবসময় শাড়ি পরতাম, আর আঁচলটা এমনভাবে রাখতাম যে শরীরের ভাঁজগুলো খুব স্পষ্ট না হলেও একটা অনুমান করা যেত। যখন একা কাজ করতাম বা রাতে বরের জন্য অপেক্ষা করতাম, তখন আয়নায় নিজেকে দেখতাম আর ভাবতাম, এই সৌন্দর্য কি শুধু আমার জন্যই, নাকি এর অন্য কোনো মূল্য আছে? এই অনুভূতিগুলো বুকের ভেতরে জমাট বাঁধছিল, কিন্তু বলার কেউ ছিল না। এই শূন্যতার মধ্যেই ধীরে ধীরে ঢুকে পড়েছিল আমার দেওর রাহুল। সে তখন কলেজে পড়ত, বেশ লম্বা, শ্যামলা বরণ, কিন্তু চোখে একটা অদ্ভুত নিষ্পাপ চাউনি ছিল। সেও যে একদিন আমার জীবনের নিষিদ্ধ অধ্যায়ের কারণ হয়ে দাঁড়াবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন, যদি আমার এই জীবন কাহিনী আপনাদের মনে কোনো ঢেউ তোলে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন আরও অনেক অজানা গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমার শ্বশুরবাড়ির নিয়ম ছিল বেশ কড়া, গ্রামের পরিবেশ বলে হয়তো, কিন্তু আমার বরের সঙ্গে আমার বয়সের একটা ফারাক ছিল, আর সম্পর্কের গভীরতাও যেন সেই ফারাকের কাছে হেরে যাচ্ছিল। বর কাজের সূত্রে প্রায়শই বাইরে থাকতেন। আমি একা একা বাড়ির কাজ করতাম, অবসরে বই পড়তাম বা বারান্দায় বসে সন্ধ্যা নামতে দেখতাম। এই নিঃসঙ্গতাটা আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই সময়টাতেই রাহুল আমার জীবনে খুব স্বাভাবিকভাবে মিশে যেতে শুরু করল। সে ছিল আমার বরের ছোট ভাই, বয়সে আমার চেয়ে প্রায় ৮-৯ বছরের ছোট। সদ্য কৈশোর পেরোনো একটা ছেলে, কলেজে পড়ত। প্রথম দিকে আমি তাকে একজন বাচ্চা ছেলে হিসেবেই দেখতাম। সে বাড়ির কাজে আমাকে টুকটাক সাহায্য করত, বাজার থেকে কিছু নিয়ে আসা বা আমার হাতে দেওয়া কোনো কাজ করে দেওয়া। ধীরে ধীরে তার সঙ্গে আমার সহজ সম্পর্ক গড়ে উঠল। যখন বর বাড়িতে থাকত না, তখন রাহুলই আমার একমাত্র সঙ্গী ছিল। সে আমার সঙ্গে বসে গল্প করত, টিভির সিরিয়াল দেখত। আমি হয়তো রান্নাঘরে কাজ করছি, সে এসে পাশে দাঁড়িয়ে টুকটাক কথা বলছে। প্রথম প্রথম এসব খুব স্বাভাবিক লাগত, কিন্তু সময়ের সাথে সাথে আমি লক্ষ্য করতে শুরু করলাম, রাহুল আমার দিকে একটু ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছে। তার চোখের নিষ্পাপ ভাবটা যেন ধীরে ধীরে পাল্টে যাচ্ছিল। সেখানে একটা চাপা কৌতূহল আর একটা গভীরতা তৈরি হচ্ছিল। আমি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতাম বা কোনো কাজ করতে ঝুঁকে পড়তাম, তখন অনুভব করতাম তার চোখ আমার ওপর স্থির হয়ে আছে। আমার শাড়ির আঁচল একটু সরে গেলে সে হয়তো দ্রুত চোখ ফিরিয়ে নিত, কিন্তু সেই মুহূর্তের নীরবতাটা অনেক কথা বলে দিত। আমার নিজেরও একটা সময় পর নিজেকে কেমন যেন অদ্ভুত লাগা শুরু করল। রাহুল কাছে এলে আমার বুক ধুকপুক পড়ত। যখন সে আমার সঙ্গে কথা বলতে বলতে আমার হাতটা অজান্তেই ছুঁয়ে দিত, তখন আমার সারা শরীরে একটা বিদ্যুতের ঝলক খেলে যেত। আমি নিজেকে বোঝাতাম, ছি, এ আমি কি ভাবছি। সে তো আমার দেবরের মতো, ভাইয়ের মতো, কিন্তু মনকে বোঝানো বড় কঠিন। আমার বর যখন বাইরে যেতেন, তখন রাতে ঘুমানোর আগে আমার খুব একা লাগত।
সেদিন রাহুল মাঝে মাঝে আমার ঘরে এসে কোনো একটা কারণ দেখিয়ে হয়তো কিছুক্ষণ বসত, কথা বলতো। তার উপস্থিতিটা এক অদ্ভুত প্রশান্তি দিত। এক রাতে আমার জ্বর হয়েছিল, বর তখন বাইরে। রাহুলকে বললাম মাথাটা খুব ধরেছে। সে বিনা দ্বিধায় এসে আমার কপালে হাত রেখে দেখল, হ্যাঁ দিদিমণি, জ্বর তো খুব। তার হাতের সেই স্পর্শটা আজও আমার মনে আছে। সেদিন তার ছোঁয়ায় কোনো অপবিত্রতা ছিল না, ছিল শুধু যত্ন আর মমতা। কিন্তু আমার অনুভূতিগুলো কেমন যেন পাল্টে যাচ্ছিল। সেই স্পর্শে একটা অদ্ভুত আরাম ছিল, যা আমি বহুদিন অনুভব করিনি। দিন কাটতে লাগল। আমার বরের সঙ্গে আমার দূরত্ব আরও বাড়ছিল। সে কাজের চাপে আমাকে সময় দিতে পারত না, আর আমিও আমার সব কথা কাউকে বলতে পারতাম না। এই সময়টাতেই রাহুল আমার মানসিক দুর্বলতার সুযোগ নিতে শুরু করল, তবে সেটা সম্পূর্ণ পরোক্ষভাবে। সে আমাকে মানসিক আশ্রয় দিতে শুরু করল। আমার মন খারাপ হলে সে পাশে বসত, আমার কথা শুনত, আমাকে সান্ত্বনা দিত। কখনো কখনো রাতে আমি যখন ছাদে যেতাম তারা দেখতে, সেও এসে চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকত। আকাশের নিচে সেই নিস্তব্ধ মুহূর্তে আমাদের মাঝে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়েছিল। সে আমাকে কখনো সরাসরি কোনো ভুল কথা বলেনি, কিন্তু তার চাহনি, তার নীরবতা, তার ছোট ছোট অঙ্গভঙ্গি সব কিছুই যেন একটা অন্য ইঙ্গিত দিত। আমি যখন শাড়ি পরে কোনো কাজ করতাম, যেমন উঠোনে ধান শুকানো বা কাপড় মেলা, তখন সে আমাকে সাহায্য করার ছলে কাছে চলে আসত। একবার তার একটা বই পড়ে দেওয়ার কথা ছিল। আমি পড়তে পড়তে হঠাৎ দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই সে দ্রুত চোখ নামিয়ে নিল, কিন্তু তার গালে একটা রক্তিম আভা ফুটে উঠল। সেই দিনটা আমার স্পষ্ট মনে আছে। আমি নিজেও একটা অন্যরকম অনুভূতি নিয়ে ঘর ছেড়েছিলাম। আমার ভেতরে তখন এক ঝড় চলছিল। একদিকে ছিল সমাজের ভয়, নৈতিকতার টানাপোড়েন, আরেকদিকে ছিল আমার একাকিত্ব আর রাহুলের এই গভীর নিষিদ্ধ আকর্ষণ। আমার মন চাইছিল রাহুল যেন আরও কাছে আসে, আবার মন চাইছিল তাকে দূরে ঠেলে দিতে। এই মানসিক দ্বন্দ্বে আমি রোজ দগ্ধ হতাম। আমাদের কিছু একান্ত ব্যক্তিগত মুহূর্ত তৈরি হতে লাগল। যেমন দুপুরে যখন বাড়িতে কেউ থাকত না, আমরা দুজনে একসাথে টিভি দেখতাম। সে আমার খুব কাছাকাছি বসত। মাঝে মাঝে তার হাতের সঙ্গে আমার হাতের ছোঁয়া লাগত, বা পায়ের সঙ্গে পা। এই ছোঁয়াগুলো যেন অজান্তে হতো না, একটা চাপা ইচ্ছের বসেই হতো। এক দুপুরে আমি রান্না করছিলাম। রাহুল এসে আমার পেছনে দাঁড়িয়ে কিছু একটা জিজ্ঞেস করল। আমি ঘুরতেই তার বুকের সঙ্গে আমার বুক প্রায় লেগে গেল। এক মুহূর্তের জন্য আমরা দুজনেই স্থির হয়ে গেলাম। আমাদের নিঃশ্বাস যেন আটকে গিয়েছিল। তার চোখের গভীরতা সেদিন আমাকে এক অজানা অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছিল। আমার বুকের ভেতরটা ধুকধুক করছিল, শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছিল। সে খুব সাবধানে এক পা পিছিয়ে গেল, কিন্তু সেই মুহূর্তের রেশ অনেকক্ষণ ধরে আমাদের ঘিরে ছিল। সেদিন আমি প্রথম অনুভব করলাম এই সম্পর্কটা আর শুধু দেওর ভাবির মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটা গোপন অভিসারের দিকে এগোচ্ছে, যেখানে আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমাদের এই গোপন সম্পর্কটা শুধু স্পর্শ বা চোখের ইশারায় সীমাবদ্ধ ছিল না, এতে একটা মানসিক নির্ভরশীলতাও তৈরি হয়েছিল। রাহুল যেন আমার সব নীরব কথা বুঝতে পারত। আমার ভেতরে যে শূন্যতা ছিল, সেটার একটা অংশ যেন সে পূরণ করে দিচ্ছিল। এই মানসিক ঘনিষ্ঠতাটা ধীরে ধীরে একটা অন্যরকম শক্তি হয়ে উঠছিল। আমি জানতাম এটা ভুল, সমাজের চোখে এটা চরম অপরাধ, কিন্তু আমার মন যেন আর কোনো বাধ মানছিল না। এক রাতে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, পেট ব্যথা করছিল খুব। বর তখনও বাইরে, শাশুড়ি পাশের ঘরে ঘুমোচ্ছিলেন। রাহুল এসে আমার ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করল, দিদিমণি, কি হয়েছে? আমি কষ্টে কোকিয়ে বললাম, পেট ব্যথা করছে খুব। সে সঙ্গে সঙ্গে জল আর ব্যথার ওষুধ নিয়ে এলো। তারপর আমার পাশে বসে আমার কপালে হাত বুলিয়ে দিতে লাগল। তার হাতটা আমার কপালে ছিল, কিন্তু আমার চোখ তার চোখে আটকে গিয়েছিল। সেই মুহূর্তে তার চোখে আমি যে অস্থিরতা আর গভীর আবেগ দেখেছিলাম, তা কোনো ভাইয়ের চোখে থাকতে পারে না। সে আমার দিকে ঝুঁকে এসে প্রায় ফিসফিস করে বলল, যদি কোনোদিন কিছু লাগে আমাকে বলবে, তুমি তো একা নাও। তার এই কথাগুলো আমাকে এক অদ্ভুত শক্তি আর দুর্বলতা দুটোই এনে দিয়েছিল। আমি জানতাম এই মুহূর্তে আমাদের মধ্যে যা ঘটছে তা যদি কেউ জেনে যায়, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। কিন্তু সেই ভয়ের মধ্যেও একটা অদ্ভুত রোমাঞ্চ ছিল।
সেই রাতে যখন ব্যথার ঔষধের প্রভাবে আমি একটু তন্দ্রাচ্ছন্ন ছিলাম, আমার মনে হয়েছিল রাহুল আমার কপালে আলতো করে একটা চুমু খেয়েছিল। আমি চোখ খুলতে পারিনি, কিন্তু সেই অনুভূতিটা আমার শরীর আর মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। এইভাবে কেটে যাচ্ছিল দিনের পর দিন। আমাদের সম্পর্কটা একটা চাপা বারুদের স্তূপের মতো ছিল, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারত। আমরা দুজনেই সেই গোপন আগুনের খেলা খেলছিলাম, যা একই সাথে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর। প্রতিটা মুহূর্তে একটা অদৃশ্য টান আমাদের দুজনকে আরও কাছে টেনে নিয়ে আসত। যখনই আমরা বাড়িতে একা থাকতাম, তখনই আমাদের চোখ একে অপরের খোঁজে থাকত। আমরা একে অপরের সামনে যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করতাম, কিন্তু মনের গভীরে জমে থাকা সেই নিষিদ্ধ আকর্ষণ কিছুতেই চাপা পড়ত না। একদিন বিকেলে রাহুল স্কুল থেকে বাড়ি ফিরে দেখল আমি বারান্দায় চুপচাপ বসে আছি। আমার চোখে জল ছিল। আমার বর সেদিন আমাকে খুব অপমানজনক কথা বলেছিলেন ফোনে, আর আমার মনটা ভেঙে গিয়েছিল। রাহুল এসে আমার পাশে বসল, কোনো কথা বলল না, শুধু আমার কাঁধে হাত রাখল। তার হাতের উষ্ণ স্পর্শটা আমার ভেতরের সব বাঁধ ভেঙে দিল। আমি তার কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। সে আমাকে শক্তি করে ধরে রাখল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম এটাই আমার আশ্রয়, আমার সব দুঃখের মুক্তি। কিন্তু সেই মুক্তির মধ্যেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর পাপের বীজ। কিছুক্ষণ পর যখন আমি শান্ত হলাম, সে আমার মুখের দিকে তাকালো। তার চোখে গভীর মমতা আর একটা অদ্ভুত অনুরোধ ছিল। সে আমার কপালে নিজের কপাল ছুঁয়ে চোখ বন্ধ করল। সেই উষ্ণতা, সেই নৈকট্য আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল। আমাদের নীরবতা সব কথা বলে দিচ্ছিল। আমরা জানতাম এটা ভুল, কিন্তু সেই ভুলের মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হল না। আমার বরের গ্রাম ছেড়ে শহরে বদলি হলো। সে আমাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন এই কথাটা শুনলাম, আমার মনটা যেন এক মুহূর্তে ভেঙে গেল। আমি একরকম স্বস্তি পেলাম, আবার এক গভীর শূন্যতাও গ্রাস করল আমাকে। রাহুলের সঙ্গে আমার এই গোপন সম্পর্কের একটা জবনিকা পড়ার সময় ঘনিয়ে আসছিল। বিদায় জানানোর সময় যখন এলো, রাহুল আমার সামনে এসেছিল খুব গম্ভীর মুখে। তার চোখে জল ছিল না, কিন্তু তার চোখ দেখে আমি বুঝতে পারছিলাম তার ভেতরে কি ঝড় চলছে। আমরা কেউ কোনো কথা বলতে পারলাম না। শুধু আমি তার হাতে আমার একটা পুরনো শাড়ির আঁচলটা পরিয়ে দিয়েছিলাম, যেটা সে হয়তো তার নিজের কাছে রাখবে স্মৃতি হিসেবে। সে আমার দিকে একটা শেষবারের মতো তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল এক গভীর অব্যক্ত আবেগ, এক গোপন প্রতিজ্ঞা। আমি চলে এসেছিলাম, কিন্তু সেই সম্পর্ক, সেই স্মৃতি, সেই অনুভূতিগুলো আমার মনে চিরকালের জন্য গেঁথে গিয়েছিল। আজ এত বছর পর যখন আমি সেই দিনগুলোর কথা ভাবি, তখন এক মিশ্র অনুভূতি হয়। একদিকে সেই গোপন সম্পর্কের টান, অন্যদিকে সমাজের ভয় আর নৈতিকতার দ্বন্দ্ব। মানুষের মন বড় অদ্ভুত। কখনো কখনো এমন সব অনুভূতি জন্ম নেয় যা সমাজের সব বেড়াজাল পেরিয়ে যেতে চায়। আমার জীবনে রাহুল এক নিষিদ্ধ অধ্যায় ছিল। এই সম্পর্ক আমাকে শিখিয়েছে যে ভালোবাসার সংজ্ঞা সবসময় সরল হয় না, আর আবেগের গভীরতা কখনো কখনো নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। তবে এটাও সত্যি যে কোনো সম্পর্ক যদি সমাজের বিরুদ্ধে যায়, যদি তা অন্য কোনো মানুষের জীবনকে প্রভাবিত করে, তবে তার পরিণতি কখনো সুখের হয় না। সেই গোপন অভিসার, সেই তীব্র আকর্ষণ হয়তো এক গভীর শূন্যতা থেকে জন্ম নিয়েছিল, কিন্তু সেই শূন্যতা পূরণ করতে গিয়ে আমি যেন আরও বেশি একা হয়ে গিয়েছিলাম। হয়তো আমরা দুজনেই ভুল করেছিলাম, অথবা হয়তো আমাদের পরিস্থিতি আমাদের এমন একটা কঠিন দিকে ঠেলে দিয়েছিল। জীবন একটা জটিল হিসাবের খাতা, সেখানে আবেগ, কর্তব্য আর আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ। আমার এই গল্পটা হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন তৈরি করবে, হয়তো অনেকে আমাকে বিচার করবেন, কিন্তু আমি শুধু বলতে চাই, মানুষের মনের ভেতরে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যা হয়তো আলোর মুখ দেখে না, কিন্তু তাদের অভিজ্ঞতাগুলো আমাদের সবাইকে কিছু না কিছু শেখায়। সম্পর্ক যখন সামাজিক সীমা অতিক্রম করে, তখন তার পরিণতি হয়তো সাময়িক ভালো লাগা দিলেও দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে আসে না। তাই নিজেদের আবেগ আর বিবেকের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাটা খুব জরুরি।